আর আজকের এই ভিডিওতে এমন কিছু আমি ট্রিক্স বলবো যেইগুলো তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের ওই 12 জোড়া করোটি স্নায়ু মনে রাখার জন্য আর কষ্ট করতে হবে না। বং এসপি, বং স্পেশাল, তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে ও অপ্সরা, ও অপ্সরা, ওগুলো ট্রলি টানতে আসছে। তারপর তারপর হচ্ছে ফটিকের ভাঙা গলায় ভেসে আসে হেসে। হ্যালো বাচ্চাগণ, কেমন আছো তোমরা সবাই? তোমাদের অনেক অনেক স্বাগত বং বায়োতে। আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট করব আগের দিন যেইটুকু পোর্শন আমাদের বাকি রয়ে গেছিলো, মানে প্রাণী স্নায়ুতন্ত্রের যে পার্টটা চলন ও গমন। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক, কারণ এই যে পোর্শনটা আজকে আমরা পড়বো এই পোর্শন থেকেই এই চ্যাপ্টারের সব থেকে বেশি কোয়েশ্চেন্স আসে, কারণ এইখানেই রয়েছে সেই স্নায়ুতন্ত্রের ছবি, চোখের ছবি, তারপরে মস্তিষ্কের বিভিন্ন পার্টগুলো। তা এই জিনিসগুলো আমাদের সব থেকে ভালো করে পড়া দরকার। আর আজকের এই ভিডিওতে এমন কিছু আমি ট্রিক্স বলবো যেইগুলো তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের ওই 12 জোড়া করোটি স্নায়ু মনে রাখার জন্য আর কষ্ট করতে হবে না। তো চলো শুরু করা যাক। তো আমরা জানি যে প্রাণী স্নায়ুতন্ত্র কী দিয়ে তৈরি। প্রাণী স্নায়ুতন্ত্র আসলে কাজটা কিসের করে? প্রাণী স্নায়ুতন্ত্র কাজটা করে আসলে আমাদের যে ভৌত সমন্বয় সাধক যে জিনিসটা রয়েছে আমাদের বডিতে। আগের দিন আমরা কি পড়েছিলাম? যে আগের দিন আমাদের শরীরে রাসায়নিক সমন্বয় বজায় রাখে কে? না হরমোন। আর আরেকটা জিনিস আমরা পড়েছিলাম যে তার মধ্যে কে ছিল? না ভৌত সমন্বয়তন্ত্র। তো ভৌত সমন্বয়তন্ত্র কন্ট্রোল কে করে বলেছিলাম? তো ভৌত সমন্বয়তন্ত্র কি আমি বলেছিলাম যে ভৌত সমন্বয়তন্ত্র আমাদের কে কন্ট্রোল করে? স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র কন্ট্রোল করে। এবার কোয়েশ্চেন হলো যে এই স্নায়ুতন্ত্র কী দিয়ে তৈরি? এই স্নায়ুতন্ত্র তৈরি হচ্ছে স্নায়ু দিয়ে। কী দিয়ে? স্নায়ুতন্ত্র যেহেতু বলছি তার মানে অনেকগুলো স্নায়ু মিলেই তো একটা স্নায়ুতন্ত্র গঠিত হবে। তাহলে এই স্নায়ুতন্ত্র কী দিয়ে তৈরি? স্নায়ু দিয়ে, যাকে আমরা নিউরনও বলি। কি বলি? নিউরনও বলি, নিউরন। এবার ভৌত সমন্বয়তন্ত্র তো বললাম, স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের জানার দরকার নেই যে স্নায়ুতন্ত্রটা আসলে কী জিনিস। স্নায়ুতন্ত্রটা হচ্ছে আসলে স্নায়ু কোষ, মানে কি এই স্নায়ু বা নিউরন। এবং এছাড়াও আরেকটা পোর্শনও থাকে যাকে আমরা বলি হচ্ছে নিউরোগ্লিয়া। ম্যাক্সিমাম পার্ট এই স্নায়ুতন্ত্রের স্নায়ু নিউরন থাকে হচ্ছে 10%, প্লাস কি থাকে? নিউরোগ্লিয়া থাকে। কি কি নাম? নিউরোগ্লিয়া। ম্যাক্সিমাম আমি এখানে কি দেখতে পাচ্ছি? স্নায়ু কত পার্সেন্ট রয়েছে? 10% রয়েছে। তাহলে নিউরোগ্লিয়া কত পার্সেন্ট থাকবে? বাকি 90%। বাকি 90% থাকছে হচ্ছে কে? নিউরোগ্লিয়া। তাহলে আমি কি বুঝতে পারলাম বা দেখতে পেলাম যে স্নায়ুতন্ত্র সাধারণত স্নায়ু বা নিউরন এবং নিউরোগ্লিয়া নিয়ে তৈরি। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে কে থাকছে? সবথেকে বেশি পরিমাণে থাকছে হচ্ছে নিউরোগ্লিয়া। তার থেকে আরেকটা যে পোর্শন সেখানে থাকছে হচ্ছে নিউরন, যেটা হচ্ছে 10%। এবার চলো আমরা দেখি যে আসলে এই নিউরনটা কেমনি দেখতে, কীরকম দেখতে। আমরা কি নিউরন কখনো দেখেছি? কারণ এই যে নিউরন কি করে যে আমাদের স্নায়ুতন্ত্র কাজটা কি আসলে? স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে যে আমাদের যে অন্যান্য ধরনের উদ্দীপনাগুলো থেকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেগুলোকে কি করে? সেগুলোকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে এমন একটা স্নায়ুতন্ত্র যেখানে আমাদের শরীরের সমস্ত রকম কাজকর্ম কি হয় না পরিচালনা করা হয়। তো চলো আমরা ফার্স্টে দেখি আজকে নিউরনের স্ট্রাকচারটা কীরকম। আচ্ছা, তা ফার্স্টে বলে রাখি, তাহলে এটা আমি মুছে দিচ্ছি আপাতত। ফার্স্টে বলে রাখি আমাদের যে নিউরন রয়েছে সেই নিউরনটা কি বললাম? নিউরন যেটা রয়েছে এই নিউরন সাধারণত কী দিয়ে তৈরি? একটা কোষ দেহ থাকে, কোষ দেহ থাকে। আরেকটা কে থাকে? না প্রবর্ধক। কে থাকে? প্রবর্ধক।
নিউরন তাহলে কী কী দিয়ে তৈরি? একটা কোষ দেহ দিয়ে তৈরি, আর একটা কী দিয়ে তৈরি? প্রবর্ধক দিয়ে তৈরি। তাহলে এই কোষ দেহ কেমনি দেখতে হবে? কোষ আমরা ছোটোবেলায় পড়েছি যে কোষ কী নিয়ে তৈরি? একটা সাইটোপ্লাজম থাকে কোষের মধ্যে, তার মধ্যে নিউক্লিয়াস থাকে, আরও অনেক কিছু থাকে। তাহলে আমরা যদি এই কোষ দেহটা দেখতে যাই, তাহলে এই কোষের মধ্যেও কি নিউক্লিয়াস থাকার কথা? হ্যাঁ থাকার কথা। সাইটোপ্লাজম কি থাকার কথা? হ্যাঁ থাকার কথা। আচ্ছা, তাহলে আমরা যদি ছবিটা আঁকার চেষ্টা করি, কিভাবে ছবি আঁকবো? এখন এখানে একটা ছোট্ট আমি জিনিস দেখাবো যে কীভাবে আমি খুব তাড়াতাড়ি ছবিটা আঁকতে পারবো। তাড়াতাড়ি ছবি আঁকার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে একটা এরকম গোল মতো আমি ছোট করে আঁকি, যে জায়গা কম যদি লাগে। ফার্স্টে একটা কী করবো, আমি একটা গোল আঁকবো, যেটা এই জিনিসটা কী বোঝাচ্ছে? নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। কোষ থাকা মানেই কি? নিউক্লিয়াস থাকবে। তাই আমি ফার্স্টে কী করলাম? নিউক্লিয়াস এঁকে দিলাম। আঁকার পর আমার একটা কাজ থাকবে যে আমি এর পাশে কিছু স্ট্রাকচার আঁকবো, এরকম করে আঁকলাম। তারপরে আমার কাজ কি হবে? তারপরে আমার কাজ হবে হচ্ছে এর চারিদিকে ফুলের মতো বিভিন্ন স্ট্রাকচার আঁকা। কীরকম ফুলের মতো? এরকম। এরকম ধরনের হয়ে গেল, এটা আমাদের কোষ দেহ। এছাড়াও তাহলে আমি কি বললাম? এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে কি? নিউক্লিয়াস। কি এই পার্টটা? নিউক্লিয়াস। এই যে ফুলের মতো ত্রিকোণা বা ছোঁচালো যে জায়গাটা, এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে ডেনড্রন। কি বলা হয়? ডেনড্রন বলা হয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি অনেক সারফেস এরিয়া কম বা ক্ষেত্রফল কম? তাহলে বেশি পরিমাণে উদ্দীপনা সংগ্রহ করার জন্য কি প্রয়োজন হবে? বেশি ক্ষেত্রফল। তাহলে বেশি ক্ষেত্রফল পাওয়ার জন্য কি আর অনেকগুলো শাখা প্রশাখায় ভেঙে যায়? হ্যাঁ যায়। তাহলে এই এরকম করে অনেকগুলো শাখা প্রশাখায় ভেঙে যাচ্ছে। প্রতিটা ডেনড্রন 3টে করেই ভাঙবে এমন কোনো কথা নেই, আমি এখানে দেখাচ্ছি 3টে করে। তাহলে এরকম করে অনেকগুলো শাখা প্রশাখা ভেঙে গেল। এবার তাহলে আমি যদি দেখি যে এই যে ত্রিকোণ শেপটা আমি এঁকেছিলাম, এই শেপটাকে কি বলছিলাম? না ডেনড্রন বলছিলাম। তাহলে এর যে শাখা প্রশাখা, তাহলে কি আমরা একে ডেনড্রাইট বলতে পারি? এটা কিন্তু ওই আঠাওয়ালা ডেনড্রাইট না, এটা নিউরনের ডেনড্রাইট। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের কি? না কোষ দেহ। কোষ দেহের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি? না নিজেল দানা, যেগুলো এই কোষ দেহের মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে অবস্থান করে। এগুলোকে কি বলা হয়? নিজেল দানা। তাহলে এই পোর্শনটা কি হয়ে গেল? না আমাদের কোষ দেহ। কি এই পোর্শনটা কি হয়ে গেল? না আমাদের কোষ দেহ। এরপরে আসবে কি? না প্রবর্ধক। তাহলে এই প্রবর্ধকটা কীরকম করে আঁকতে হবে? এই প্রবর্ধকটাকে আমি কি করব? নিচের দিকে এরকম লম্বাভাবে এঁকে দেবো। দিলাম এঁকে। তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হচ্ছে এরকম ক্যাপসিউলের মতো চারিদিকে আঁকা। আঁকি ক্যাপসিউল। এবার আমাদের মনে রাখতে হবে, এই যে ক্যাপসিউলগুলো আমি আঁকলাম, এই ক্যাপসিউলগুলো প্রতিটাই দুটো পর্দা নিয়ে গঠিত। কটা পর্দা নিয়ে গঠিত? দুখানা পর্দা নিয়ে গঠিত। তাহলে আমার এখানে দুখানা পর্দা আঁকা খুব জরুরি। আঁকলাম আমি এখানে দুখানা পর্দা। এবার এখানে একটা ছোট ছোট দানা মতো স্ট্রাকচার দেখা যায়। এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় হচ্ছে সোয়ান কোষ। কি কোষ? না সোয়ান কোষ। এবার এই যে ক্যাপসুলগুলো আমি আঁকলাম, এই ক্যাপসুলগুলোকে কি বলা হয়? এই ক্যাপসুলগুলোকে বলা হয় হচ্ছে মায়োলিন সিদ। কি বলা হয়? মায়োলিন সিদ। হলো। এবার এই যে ক্যাপসুলগুলো, নিশ্চয়ই এই কোষ দেহ
কোষ দেহর সঙ্গে এই যে সোয়ান কোষ, মাইলিন সিদ, এগুলো কি করছে, একে অপরের সঙ্গে কানেকশন তৈরি করছে। তাহলে এদের মধ্যে কানেকশন, দুখানা মাইলিন সিদের মধ্যে কানেকশন বজায় রাখার জন্য একটা কিছু দরকার। তাহলে কে বজায় রাখবে দুজনের মধ্যে কানেকশন? না এক ধরনের পর্ব থাকে যাকে আমরা কি বলি না র্যানভিয়ারের পর্ব। কি বলি না র্যানভিয়ারের পর্ব। তাহলে এগুলোকে কি বলা হবে? র্যানভিয়ার পর্ব, র্যানভিয়ার এর পর্ব। আচ্ছা, এই যে আমি এটা আঁকলাম, এটা এই পুরো পোর্শনটা হচ্ছে কি না অ্যাকশন। কি আর এই যে গলার মতো দেখতে যে জিনিসটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সন হিলক। কি বলা হয় না অ্যাক্সন হিলক বলা হয়। অ্যাক্সন হিলক বলা হয়। আচ্ছা, এরপর এই যে প্রান্ত, ও যে কোষ দেহ থেকে যে উদ্দীপনাগুলো পেলো, সেইগুলো কি করতে হবে? অন্য কোথাও ট্রান্সফার করতে হবে। তাহলে আমি যদি দেখি যে তাহলে এখানে এমন কোনো একটা সিস্টেম লেগে থাকতে হবে যেটা কি করবে না ওর যে উদ্দীপনাটা বহন করছিল সেই উদ্দীপনাটা কি করতে হবে না ও নিজে যাতে নিতে পারে। তাহলে এইখানে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্রান্ত বুরুষ। বুরুষ কেন বলা হয়? কারণ এটা অনেকটা ব্রাশের মতো স্ট্রাকচার। ব্রাশে যেমনি কী থাকে, অনেকগুলো দাঁড় থাকে, এখানেও তেমনি দেখো প্রতিটা পোর্শন আলাদা আলাদাভাবে ভাগ হয়ে অনেকটা ব্রাশের মতো স্ট্রাকচার তৈরি করছে। তাই জন্য একে কি বলা হবে? প্রান্ত বুরুষ। প্রান্ত বুরুষ। আর এটা হচ্ছে কি যে কোনো ধরনের ইফেক্টর বা পেশি, আমি লিখে দিচ্ছি এখানে ইফেক্টর। ইফেক্টর কী জিনিস? ইফেক্টর হচ্ছে এমন একটা পোর্শন যেখানে, পোর্শন বলা ভুল, এমন একটা জিনিস বা অঙ্গ বা যে কোনো এক ধরনের সিস্টেম যার মধ্যে উদ্দীপনা কোষ দেহ আর অ্যাকশন হয়ে তারপরে তার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে আমি যদি এখন দেখি যে এই যে নিউরনের স্ট্রাকচার আমি পুরোটা আঁকলাম, তার মধ্যে দিয়ে আমার উদ্দীপনার প্রবাহপথ কোনটা? উদ্দীপনা কোথা থেকে কোথায় আসবে? উদ্দীপনা আসবে হচ্ছে আমার ফার্স্টে কি করবে না গ্রাহক কোথায় পাঠাবে? গ্রাহক কি করবে? গ্রাহক ফার্স্টে উদ্দীপনাটা নেবে, নিয়ে এই যে ডেনড্রাইট বা এই যে শাখার মতো যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলোকে কী বলে? ডেনড্রাইট বলে। এই ডেনড্রাইটে কী করবে? পাঠিয়ে দেবে। তারপর এই ডেনড্রাইট থেকে ডেনড্রনে আসবে, যেমনি আমরা দেখতে পাচ্ছি পরপর স্ট্রাকচার। ডেনড্রাইট থেকে ডেনড্রনে পাঠাবে, ডেনড্রন থেকে এই যে কোষ দেহর মধ্যে সমস্ত কাজকর্ম চলবে। চলার পর ওর যে প্রসেস করে যেই উদ্দীপনাটা বানালো বা যে ইনফরমেশানটা বানালো যে তোমাকে এই কাজটা করতে হবে, ওটা তখন কোথা দিয়ে কোথায় সাপ্লাই হবে না এই যে মাইলিন সিদ রয়েছে, এই মাইলিন সিদের মধ্যে দিয়ে জাম্প করতে প্রান্তবুরুষ হয়ে পেশিতে এসে পৌঁছাবে। কীরকম করে জাম্প করবে না ফার্স্টেই কোষ দেহ থেকে এই যে মাইলিন সিদে এসে পৌঁছালো হচ্ছে কে? উদ্দীপনা। তারপর এই মাইলিন সিদ থেকে জাম্প করে এই মাইলিন সিদ থেকে জাম্প করে এই মাইলিন সিদ থেকে জাম্প করে এই মাইলিন সিদ। এইভাবে কি করবে না পুরো যে সিগন্যালটা থাকবে সেটা কি হবে না ট্রান্সপোর্ট করবে। বোঝা গেল এইটুকু? আচ্ছা, তাহলে এইটা হলো কি আমাদের নিউরনের স্ট্রাকচার। তাই এইখান থেকে এই জিনিসটা যদি আমি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমার ম্যাক্সিমাম এখান থেকে 5 মার্কস পাক্কা হয়ে গেল মাধ্যমিকে। হলো 5 মার্কস পাক্কা। আচ্ছা, এবারে আমরা কি দেখলাম যে নিউরন যেটা হচ্ছে কি স্নায়ুতন্ত্রের একদম কোর বা সবথেকে ছোট জিনিস, ছোট ইউনিট। আমরা যেমন পড়েছি না, যেমন হচ্ছে দেহের সবথেকে কার্যগত গঠনগত একক হচ্ছে কি কোষ, তেমনি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে কে না এই নিউরন। তাহলে আমরা দেখে নিলাম যে এই নিউরন স্ট্রাকচারটা কীরকম হয়। আচ্ছা, তাহলে আমাদের কি এই জিনিসটা ভাবা দরকার যে নিউরন কীরকম হবে। নিউরন যদি একটা কাজ করে, সে হয় গ্রাহক থেকে যে সংজ্ঞা বা উদ্দীপনাটা পাবে সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ট্রান্সফার করবে, অথবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে সিগন্যালটা পাবে ও কি করবে যে কোনো একটা
কারকে বা ইফেক্টরের মধ্যে সে কী করবে, ওটাকে ট্রান্সপোর্ট করে দেবে। তাহলে এই যে সিগন্যাল ট্রান্সডাকশান এর উপর কী বলে বেস করে নিউরন সাধারণত কয় প্রকার, দু প্রকার। সব থেকে বেশিভাবে আমি যদি ভাগ করি তাহলে তাকে কি বলা হবে, সেটা হবে হচ্ছে দু প্রকার। তাহলে নিউরন ক প্রকার, নিউরন হচ্ছে দুই প্রকার। কি কি না, একটা হচ্ছে কে সংজ্ঞাবহ, একটা হচ্ছে কে না সংজ্ঞাবহ নিউরন, আরেকটা হচ্ছে না কে আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ বা মোটর নিউরন। সংজ্ঞাবহ নিউরন কি করে, সংজ্ঞাবহ নিউরন কি করে, সংজ্ঞাবহ নিউরন করে হচ্ছে গ্রাহক থেকে যে উদ্দীপনাটা পাচ্ছে, গ্রাহক থেকে যে উদ্দীপনাটা পাচ্ছে সেই উদ্দীপনাটা নিয়ে কি করছে, ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে। তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে গ্রাহক থেকে কোথায় নিয়ে যাওয়া, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাওয়া। আর আজ্ঞাবহ কি করে, আজ্ঞাবহ করে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে কোনো কারক বা ইফেক্টরের মধ্যে কি করে নিয়ে যায়, কাকে না উদ্দীপনাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ফার্স্টে ঢুকলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ঢোকার পর সমস্ত রকমের কাজকর্ম হলো, কাজকর্ম হয়ে ধরো আমি একটা উদাহরণ দিই যে না আমাকে একটা মশা কামড়ালো, মশা ফার্স্টে এসে কী করবে, আমার হাতের ওপর এসে পড়বে, হাতের ওপর এসে পড়ার পর কী অনুভূত হলো, একটা কামড় বা জ্বালা জ্বালা অনুভূত হলো, ঠিক আছে। তাহলে ওটা কি হলো, একটা উদ্দীপনা হলো যেটা আমার কি না হাতের মধ্যে এসে স্পর্শ করছে। তাহলে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি একটা সিগন্যাল গেল বা উদ্দীপনা গেল, ওটা কে নিয়ে যাবে, এই সংজ্ঞাবহ নিউরন নিয়ে যাবে। নিয়ে গেল কোথায় না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বুঝলো, সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করলো, তারপরে একটা সিগন্যাল পাঠালো যে না তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে এই সিগন্যালটা কোথা থেকে কার মাধ্যমে আমার হাতে এসেই পৌঁছাবে। তাহলে এই যে সিগন্যালটা যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তৈরি হলো সেটা কি তাহলে আজ্ঞাবহ নিউরন কারক বা ইফেক্টরে নিয়ে আসবে, হ্যাঁ নিয়ে আসবে। তাহলেই আমি কি করব, হাতটা তুলে গিয়ে মশাটাকে মেরে ফেলবো। বোঝা গেল। তাহলে তাহলে আমরা যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজকর্ম বা উদ্দীপনার যে গতিপথ, প্রবাহ পথ বা গতিপথটা দেখি, সেটা কি হবে, ফার্স্টে আমার উদ্দীপনাটা কোথায় আসবে, উদ্দীপনাটা কোথায় আসবে না গ্রাহকে আসবে। ফার্স্টে এলো গ্রাহকে আসার পর কি করবে, গ্রাহক থেকে কোথায় যাবে, গ্রাহক থেকে সংজ্ঞাবহ নিউরন আসবে, সংজ্ঞাবহ নিউরন ওকে তুলে নিয়ে কোথায় নিয়ে যাবে, সংজ্ঞাবহ নিউরন কোথায় নিয়ে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে জিনিসপত্র বা সিগন্যালটা তৈরি হলো বা যে উদ্দীপনাটা তৈরি হলো সেটা এবার কে নিয়ে আসবে, সেটা নিয়ে আসবে হচ্ছে কে না আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন। এবার এই আজ্ঞাবহ নিউরন কোথায় নিয়ে যাবে, আজ্ঞাবহ নিউরন নিয়ে যাবে হচ্ছে কারকে। এবার কারক কি করবে, কারক যে নির্দেশটা পেলো সেই অনুযায়ী কাজকর্ম করে দেবে, হয়ে গেল। তাহলে আমি ফার্স্টে কি দেখলাম, ফার্স্টে আমি দেখলাম যে স্নায়ুতন্ত্র কী দিয়ে তৈরি হয়, স্নায়ুতন্ত্র নিউরন দিয়ে তৈরি হয়। এবার নিউরনের আমি স্ট্রাকচার দেখলাম, নিউরন কয় প্রকারের হয় সেগুলো দেখে নিলাম। আচ্ছা, তারপরে আমার একবারে তো স্নায়ুতন্ত্র তৈরি হচ্ছে না, একদম ছোট ইউনিটকে নিউরন, অনেকগুলো নিউরন মিলে কি তৈরি হবে, স্নায়ুতন্তু, অনেকগুলো স্নায়ুতন্তু মিলে কি তৈরি হবে, একটা স্নায়ুগুচ্ছ বা স্নায়ু সিস্টেম তৈরি হবে। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে একটা নিউরন, সেই নিউরনটা অনেকগুলো নিউরন মিলে কি তৈরি হবে, স্নায়ুতন্তু তৈরি হবে। তারপর অনেকগুলো স্নায়ুতন্তু মিলে কি তৈরি হবে না স্নায়ু তৈরি হবে, অনেকগুলো মিলে কি তৈরি হবে না স্নায়ুতন্ত্র। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি।
তাহলে স্নায়ু নিয়ে কি তৈরি হয়? নিউরন ফার্স্টে, একদম ছোট জিনিস। নিউরন থেকে কি অনেকগুলো নিউরন মিলে কি তৈরি হয়? স্নায়ুগুচ্ছ তৈরি হয়। স্নায়ুগুচ্ছ না, স্নায়ুতন্তু তৈরি হয়। স্নায়ুতন্তু তৈরি হয়। স্নায়ুতন্তু থেকে অনেকগুলো স্নায়ুতন্তু মিলে কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে স্নায়ু। অনেকগুলো স্নায়ু নিয়ে আবার কি তৈরি হয়? অনেকগুলো স্নায়ু নিয়ে তৈরি হয় হচ্ছে স্নায়ু তন্ত্র, যেটা আমাদের ভৌত সমন্বয় বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল পড়া। এরপরে আমরা কি পড়বো? স্নায়ুতন্তু তো পড়ে ফেললাম, স্নায়ুতন্তু অবধি। এরপরে আমরা কি পড়বো? স্নায়ু পড়বো। তাহলে স্নায়ুর আমি যদি দেখি যে স্নায়ুর তিনখানা আবরণ থাকে। স্নায়ুর কটা আবরণ থাকে? স্নায়ু কী নিয়ে তৈরি হয়? অনেকগুলো নিউরনের গুচ্ছ নিয়ে তৈরি হয়। তাহলে আমি যদি স্নায়ুর কথা বলি, কার কথা বলি না, স্নায়ুর কথা যদি আমি বলি, তাহলে এর কটা আবরণ থাকে? তিনটে আবরণ থাকে। কটা আবরণ থাকে? তিনটে আবরণ থাকে। এই তিনটে আবরণ কি? এপিনিউরিয়াম, 2 নম্বর কি? পেরিনিউরিয়াম, তারপরে কি? নিউরিয়াম। আচ্ছা, এবার তাহলে আমি তিনখানা তো আবরণ লিখে দিলাম, কোনটা সব থেকে বাইরে, কোনটা মাঝে, কোনটা একদম তলায়। সব থেকে বাইরে থাকে হচ্ছে এপিনিউরিয়াম। কারণ কি? এই যে নামগুলো আমি দেখতে পাচ্ছি, এপি, পেরি, এন্ডো। এন্ডো মানে হচ্ছে একদম ভিতরে, পেরি মানে হচ্ছে মাঝখানে, আর এপি মানে হচ্ছে কি সবার বাইরে। তাহলে এপিনিউরিয়াম কোথায় থাকবে? সবার বাইরের দিকে থাকবে। নিউরিয়াম কোথায় থাকবে? মাঝখানে থাকবে। আর এন্ডোনিউরিয়াম কোথায় থাকবে? না একদম ভেতরের দিকে থাকবে। হলো, স্নায়ুর তিনখানা আবরণ যেমনি আছে, তিনখানা প্রকারভেদও তেমনি আছে। তাহলে তিনখানা প্রকারভেদ আমরা কি কি দেখে নিই। তিনখানা প্রকারভেদ সেম নিউরনের মতো। তিনখানা প্রকারভেদ কি? তিনখানা প্রকারভেদ হলো, 1 নম্বর অন্তর্বাহী, বহির্বাহী, আর একটা হচ্ছে মিশ্র। সংজ্ঞাবহ নিউরন যেই কাজটা করত, সংজ্ঞাবহ নিউরন কি কাজ করতো? না গ্রাহক থেকে কি করতো? গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা নিয়ে যেত। এখানে অন্তর্বাহীও সেমই কাজ করে। অন্তর্বাহী কি করে? না গ্রাহক থেকে যে উদ্দীপনাটা পাচ্ছে সেই উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ট্রান্সফার করছে। আর বহির্বাহী তার ঠিক উল্টো কাজটা করবে। কি করবে? না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে গ্রাহকের মধ্যে গিয়ে যে উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তৈরি হচ্ছিল সেটা কারকের মধ্যে গিয়ে ছেড়ে দেবে। তাহলে আমার অন্তর্বাহী কী করছে? অন্তর্বাহী করছে হচ্ছে গ্রাহক থেকে উদ্দীপনা নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসছে। তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে উদ্দীপনাটা তৈরি হচ্ছে সেই উদ্দীপনাটা কোথায় নিয়ে যাচ্ছে? বহির্বাহী নিউরন না কোথায় নিয়ে যাচ্ছে? কারকের মধ্যে নিয়ে যাচ্ছে। এবার তাহলে কোশ্চেন আসছে যে মিশ্র স্নায়ুটা কী জিনিস? মিশ্র স্নায়ু হচ্ছে একটা সুপার স্নায়ু, যেটা কি করতে পারে? না 2 রকম কাজই করতে পারে। অন্তর্বাহীরও কাজ করছে, আবার বহির্বাহীরও কাজ করছে। বোঝা গেল এইটুকু। এবার আসি সেই ট্রিকে। আমরা জানি যে, এটুকু মুছে দিচ্ছি, আমরা জানি যে আমাদের শরীরে কয় জোড়া করোটিয় স্নায়ু থাকে? করোটিয় স্নায়ু থাকে হচ্ছে 12 জোড়া। কয় জোড়া? 12 জোড়া করোটিয় স্নায়ু থাকে। কি 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 কি? ফার্স্ট 1 নম্বর অল ফ্যাক্টরি, 2 নম্বর হচ্ছে অপটিক, 3 নম্বর
3 নম্বর হচ্ছে কি অকিউলোমোটর। অকিউলোমোটর। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ট্রক্লিয়ার। কি? ট্রক্লিয়ার। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে ট্রাইজেমিনাল। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে অ্যাবডুজেন্স। কি না? অ্যাবডুজেন্স। 7 নম্বর কি? 7 নম্বর হচ্ছে ফেসিয়াল। 8 নম্বর কি? 8 নম্বর হচ্ছে অডিটরি। 9 নম্বর কি? 9 নম্বর হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। গ্লসোফ্যারিঞ্জিয়াল। 10 নম্বর কি? 10 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরিজ বা ভেগাস। 10 নম্বরকে ভেগাস। 11 নম্বরকে স্পাইনাল অ্যাক্সেসরি। 12 নম্বরকে 12 নম্বর হচ্ছে হাইপোগ্লসাল। কে? হাইপোগ্লসাল। তাহলে ফার্স্টকে অলফ্যাক্টরি, দ্বিতীয়কে অপটিক, তৃতীয়কে অকিউলোমোটর, তৃতীয়কে ট্রক্লিয়ার, চতুর্থকে ট্রক্লিয়ার, পঞ্চমকে ট্রাইজেমিনাল, 6কে অ্যাবডুজেন্স, তারপরে হচ্ছে ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরিজ, হাইপোগ্লসাল। তাহলে এই যে 12খানা হচ্ছে আমাদের 12 জোড়া করোটিয় স্নায়ু। এবার খেলা হচ্ছে আমি এই 12 জোড়া করোটিয় স্নায়ুকে মনে কিভাবে রাখবো। তার জন্য উপায় আছে। উপায় কি? মনে রাখার উপায়, একে একটু স্পেশাল কিছু বলা যাক। একে আমি বলবো হচ্ছে বং এসপি, বং স্পেশাল। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে অপ্সরা, ওগুলো ট্রলি টানতে আসছে। তারপর হচ্ছে ফটিকের ভাঙা গলায় ভেসে আসে হেসে। এটা হলো আমাদের পুরো লাইনটা। ও অপ্সরা ওগুলো ট্রলি টানতে আসছে, ফটিকের ভাঙা গলায় ভেসে আসে হেসে। তাহলে এটা হচ্ছে আমাদের পুরো লাইন। এটার কোনটা কাকে বোঝাচ্ছে? ও বোঝাচ্ছে অলফ্যাক্টরিকে 1 নম্বর, অপ্সরা বোঝাচ্ছে অপটিককে 2 নম্বর, ওগুলো বোঝাচ্ছে অকিউলোমোটর 3 নম্বর, ট্রলি বোঝাচ্ছে ট্রক্লিয়ার 4 নম্বর, টানতে বোঝাচ্ছে ট্রাইজেমিনাল 5 নম্বর, অ্যাবডুজেন্স বোঝাচ্ছে আসছে 6 নম্বর, ফটিকের হচ্ছে ফেসিয়াল 7 নম্বর, ভাঙা হচ্ছে অডিটারি 8 নম্বর, গলায় হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল 9 নম্বর, ভেসে আসছে ভেগাস 10 নম্বর, আসে হচ্ছে অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি যেটা 11, হেসে হচ্ছে হাইপোগ্লসাল 12। বোঝা গেল কীভাবে মনে রাখতে হবে।
তাহলে এইটা হচ্ছে আমাদের একদম সোজা ট্রিক, যেটা দিয়ে আমরা কি করতে পারি না মনে রাখতে পারি সমস্ত জিনিস। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি পড়লাম, নিউরন পড়লাম, তারপরে কি পড়লাম, স্নায়ু পড়লাম, এরপরে আসছি আমরা স্নায়ুতন্ত্রের প্রকারভেদে। তাহলে এইটুকু পার্ট মুছে দিলাম। কিসে আসছি না স্নায়ুতন্ত্রের প্রকারভেদে। স্নায়ুতন্ত্র ক প্রকার? স্নায়ুতন্ত্র সাধারণত 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। স্নায়ুতন্ত্র সাধারণত ক প্রকার? 3 প্রকার। তাহলে আমি যদি স্নায়ুতন্ত্রের একটা চার্ট বানাই যে স্নায়ুতন্ত্র ক প্রকার, স্নায়ুতন্ত্র সাধারণত 3 প্রকার। কি কি? স্নায়ুতন্ত্র সাধারণত 3 প্রকার। একটাকে হচ্ছে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর তারপরে হচ্ছে কে না স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় বা অটোমেটিক স্নায়ুতন্ত্র। একে চালানোর জন্য কোনো কিছু দরকার হয় না, এ নিজেই যখন ওর কাজকর্ম করা যাবে এরকম পরিস্থিতি দেখে তখনই নিজেই কাজ করতে শুরু করে দেয়। স্বয়ংক্রিয় মানে কি? অটোমেটিক। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আন্ডারে কে আসছে? গুরু আর লঘু মস্তিষ্ক। কে আসছে? মস্তিষ্ক। আর কে আসছে? সুষুম্নাকাণ্ড। আচ্ছা, প্রান্তীয়তে কে আসছে? প্রান্তীয়তে আসছে হচ্ছে করোটীয় স্নায়ু। মস্তিষ্কর মধ্যে যে স্নায়ুটা থাকে সেটা হচ্ছে প্রান্তীয় অংশ। সুষুম্নাকাণ্ডের মধ্যে যে স্নায়ুটা থাকে সেটাও হচ্ছে প্রান্তীয় অংশ। তাহলে এইভাবে আমি মনে রাখবো কেন্দ্রীয়তে কে কে থাকে। কেন্দ্রীয়তে থাকে হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। মস্তিষ্কতে যে স্নায়ুগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? করোটীয় স্নায়ু। আর যেগুলো করোটি মানে পুরো এই মস্তিষ্কের বা পুরো এই করোটির মধ্যে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি? করোটীয় স্নায়ু। আর যেগুলো সুষুম্নাকাণ্ডের মধ্যে রয়েছে সেগুলো কি হচ্ছে না সুষুম্না স্নায়ু। বোঝা গেল? তাহলে প্রান্তীয়র মধ্যে কে আসছে? করোটীয় স্নায়ু। আর কে আসছে? সুষুম্না স্নায়ু। আচ্ছা, করোটীয় স্নায়ু কটা পড়েছি আমরা? 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু হচ্ছে কত না 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া। আচ্ছা, তাহলে এরপর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত কে কে আসছে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত আসছে হচ্ছে সমবেদী এবং কে না পরা সমবেদী। হলো এতটা, পরা সমবেদী। আচ্ছা, তাহলে স্নায়ুতন্ত্রের কয় প্রকার হয়? স্নায়ুতন্ত্র 3 প্রকার। একটা কে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দ্বিতীয় কে না প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তৃতীয় কে না স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কে কে আসছে না মস্তিষ্ক আসছে, আর কে আসছে? সুষুম্নাকাণ্ড আসছে। প্রান্তীয়র মধ্যে কে আসছে? করোটীয় স্নায়ু আসছে, আর কে? সুষুম্না স্নায়ু আসছে। আর স্বয়ংক্রিয়র মধ্যে কে আসছে? স্বয়ংক্রিয়র মধ্যে আসছে না সমবেদী এবং পরা সমবেদী। হলো তাহলে এই পার্টটা। এবার আসছি হচ্ছে মস্তিষ্কতে। মস্তিষ্ক আমরা ফার্স্টে কি পড়ে নিলাম না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে পার্টগুলো আছে ওইগুলো পড়ে নিলাম। এরপরে আমরা কি পড়বো না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে মস্তিষ্কটা রয়েছে সেইটা। মস্তিষ্কতে কে কে থাকে? মস্তিষ্কেরও 3টে পার্ট। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর কে না লঘু বা পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক।
আচ্ছা, অগ্র মস্তিষ্কের কাজ কি? অগ্র মস্তিষ্কের কাজ হচ্ছে আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোকে কন্ট্রোল করা, যেমন হচ্ছে হরমোনের সিক্রিশন হোক বা আমাদের যে কোনো ধরনের ভাবনা চিন্তা হোক বা যে কোনো ধরনের রিয়াকশান হোক, এইগুলো সমস্ত কিছু কে কন্ট্রোল করছে? না, অগ্র মস্তিষ্ক কন্ট্রোল করছে। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে সমস্ত রকমের ভাবনা চিন্তাগুলোকে, ভাবনা চিন্তা ইত্যাদিকে কি করে? ইত্যাদিকে না কন্ট্রোল করে। আচ্ছা, মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে, মধ্য মস্তিষ্কের মধ্যে কে থাকে? না, ওদিকে থাকছে হচ্ছে কে, হাইপোথ্যালামাস, থ্যালামাস, পিটুইটারি। তাহলে মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আর পশ্চাৎ মস্তিষ্কের কাজ কি? পশ্চাৎ মস্তিষ্কের কাজ হচ্ছে, পশ্চাৎ মস্তিষ্কের কাজ হচ্ছে কি? না, আমাদের বডির যে ব্যালেন্স, সেই বডি ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক কি করে? পশ্চাৎ মস্তিষ্ক করে হচ্ছে বডি ব্যালেন্সকে কন্ট্রোল করে। বডি ব্যালেন্সকে কন্ট্রোল করে। আচ্ছা, এটা তো হলো আমাদের যে মস্তিষ্ক পার্ট সেটা। আচ্ছা, এবার আসি আমাদের আরেকটা মেন জিনিস যেটা কি না আমাদের হচ্ছে চোখ। তো এবার চোখে আসি। চোখ হয় আঁকতে দেবে, না হলে ব্যাখ্যা করতে দেবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে দেবেই দেবে। আর এইটা আসে সাধারণত 5 মার্কসের কোয়েশ্চেনে। তাহলে আমরা চোখটা কিভাবে আঁকবো একবার দেখে নিই। চোখটা আমরা ফার্স্টে দেখে নিই, তারপরে প্রতিবর্ত ক্রিয়াটা দেখছি। আচ্ছা, চোখটা কি? চোখ আমরা আঁকার জন্য কি করব? ফার্স্টে কম্পাস দিয়ে একখানা গোল আঁকবো, আঁকলাম গোল। আঁকার পর এরকম একটা জায়গায় কিছুটা পোর্শন মুছে দেবো। মুছে দিয়ে এইখান থেকে কি করব না, আমাদের যে অপটিক স্নায়ুটা রয়েছে সেটাকে আমরা কি করব? বের করে দেবো। হলো, এটা এতটা উপরে না করে আর একটুখানি নিচে করব। আচ্ছা, এটা তাহলে আমাদের হলো হচ্ছে গোল যে বৃত্তটা, এর বাইরের দিকে কে থাকে? এর বাইরের দিকে সাদা অংশটা, চোখের যে সাদা অংশ সেটা থাকে, বা এটাকে আমরা কি বলি? স্ক্লেরা বলি। এটাকে কি বলি? স্ক্লেরা বলি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি আঁকবো? না, স্ক্লেরা আঁকবো। আচ্ছা, তার আগে আমরা এখানটা দেখি, এই যে জিনিসটা, এই যে কালো মতো জিনিসটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোরয়েড। যেটাতে কি থাকে? এটাকে কি বলা হয়? কোরয়েড বলা হয়। এটা কি? এটাতে সাধারণত হয় হচ্ছে একদম কালো বর্ণের, যাতে এর কাজ কি হয়? এই কোরয়েডের কাজ হয় হচ্ছে যে আমাদের চোখের ভেতর যে পরিমাণ লাইটটা ঢোকে সেই পরিমাণ লাইটটা ও কী করে নেয়? অ্যাবজর্ব করে নেয়, যাতে আলোর বিচ্ছুরণ বা কোনো রকম রিফ্লেকশন না হয়ে আলোর একখানা জিনিসের অনেকগুলো আলাদা আলাদা ছবি যাতে তৈরি না হয়, কেবলমাত্র একটা একদম পারফেক্ট ছবি যাতে তৈরি হয়। এটাই হচ্ছে কি না কোরয়েডের কাজ। আচ্ছা, কোরয়েডের ভেতরে কে থাকে? না, কোরয়েডের ভেতরে থাকে হচ্ছে রেটিনা। এটা পুরোটা পোর্শন জুড়ে থাকে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। পুরোটা পোর্শন জুড়ে থাকে না, কিছুটাই থাকে। তবে এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে, এটা কি বললাম আমি? রেটিনা। এই রেটিনার কাজ কি? এই রেটিনার কাজ হচ্ছে যে পরিমাণ আলোটা আমাদের চোখের ভেতর ঢুকছে সেখান থেকে সেটাকে ইউজ করে একটা আমাদের ইমেজ তৈরি করা, যেটা আমাদের ব্রেনে পৌঁছে যায় এবং আমরা যেটা দেখছি আমাদের চোখের সামনে সেই সমস্ত কিছুই হয় হচ্ছে কোথায়? না, রেটিনায়। এবার তাহলে কোয়েশ্চেন আসছে, আমাদের রেটিনার মধ্যে যে লেন্সটা থাকে সেটা তো একটা উল্টো প্রতিচ্ছবি তৈরি করে, হ্যাঁ কি না? একটা উল্টো ছবি তৈরি করছে। তাহলে ওই উল্টো ছবিটা কি করে আমরা সোজা দেখছি? সোজা দেখছি কারণ এই যে অপটিক স্নায়ুটা রয়েছে, এই অপটিক স্নায়ুটা এমন একটা সিস্টেম তৈরি করে দেয় যে ওই ছবিটা আপনি আপই সোজা হয়ে যায়। কি হয়? না, আপনি আপই সোজা হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্টে একদম বাইরের যে কোরয়েড পার্টটা, তার ভেতরের মেলানিন সম্পন্ন, এখানে কি থাকে? মেলানিন থাকে।
এখানে কি থাকে, মেলানিন থাকে। এই মেলানিন পার্টটা কি করে না সমস্ত রকম যে ছবি তৈরি হয় সেটা এখানে তৈরি করে। আর আরেকটা মেন পয়েন্ট যেটা রেটিনার উপরে অবস্থান করে সেটা হচ্ছে কি না পীতবিন্দু। এই পীতবিন্দুর কাজ কি, পুরো রেটিনার মধ্যে এই পীতবিন্দুতে এসে যখন কোনো ছবি তৈরি হয় সেটা হয় হচ্ছে সব থেকে বেশি ক্লিয়ার, সব থেকে বেশি পারফেক্ট, সব থেকে বেশি একদম 4K কোয়ালিটি, একদম হাইপার কোয়ালিটি ছবি তৈরি হয় এখানে, কোথায় না পীতবিন্দুতে। তাহলে এই পীতবিন্দু কী করছে, সব থেকে ভালো পরিমাণ ছবি তৈরি করছে। আচ্ছা, ছবি তৈরি করার জন্য ক্যামেরায় কি থাকে, লেন্স থাকে। তাহলে আমাদের চোখেও নিশ্চয়ই লেন্স থাকবে, লেন্স থাকে, থাকলো লেন্স। এবার এটা কি না একটা সিলিয়ারি বডির মাধ্যমে এই কোরয়েডের সঙ্গে যুক্ত থাকে, এই কোরয়েডের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে এর বাইরে কে থাকবে, আইরিস থাকবে। আইরিস থাকবে যেটা কি করবে না লেন্সকে প্রোটেকশন দেবে। একে কি বলা হবে, আইরিস। একে কি বলা হবে, আইরিস বলা হবে। আচ্ছা, এবার আসছে হচ্ছে স্ক্লেরা। তার স্ক্লেরার ভেতরের লেয়ারে এখানে একটা জেলি মতো জিনিস থাকে যেটাকে কি বলা হয় আমাদের অ্যাকুয়াস হিউমার। কি বলা হয়, অ্যাকুয়াস হিউমার। কি বলা হয়, অ্যাকুয়াস হিউমার। আচ্ছা, এবারে আসি হচ্ছে সেই সাদা পার্ট যেটা নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ ধরে, সেটা হচ্ছে কি না স্ক্লেরা। স্ক্লেরা এটা কি না সাদা অংশ, স্ক্লেরা। স্ক্লেরা। এবার এই স্ক্লেরার বাইরে আরেকটা লেয়ার থাকে যেটাকে কি বলা হয়, কনজাংটিভা। এরকম ধরনের একটা লেয়ার থাকে, এটাকে কি বলা হয় না কনজাংটিভা। অনেকে ন লিখে, অনেকে আবার ট লিখে, আমি ন লিখলাম। কনজাং, অনেকে অনুসারও দেয় এখানে নয়ের জায়গায়, কনজাংটিভা বা কনজাংটিভা যা ইচ্ছা। আচ্ছা, আর এখানে ভেতরে যে জেলি সদৃশ জিনিসটা থাকে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার বলা হয়। তাহলে লাইট কি করবে, ফার্স্টে আসবে স্ক্লেরা ভেদ করবে, স্ক্লেরা ভেদ করার পর অ্যাকুয়াস হিউমার ভেদ করবে, অ্যাকুয়াস হিউমার ফার্স্টে আসবে কনজাংটিভা ভেদ করার পর কাকে ভেদ করবে, স্ক্লেরাকে ভেদ করবে, স্ক্লেরা ভেদ করার পর কাকে ভেদ করবে, অ্যাকুয়াস হিউমারকে ভেদ করবে, তারপরে লেন্সকে ভেদ করে ভিট্রিয়াস হিউমার হয়ে এসে কোথায় পড়বে না রেটিনার পীতবিন্দুতে এসে পড়বে। আচ্ছা, এবার এই রেটিনা সাধারণত দু রকম কোষ নিয়ে গঠিত, একটা কি রড কোষ, না আরেকটা কোন কোষ। রড কোষ আর কি কোন কোষ। রড কোষ কি করে, রড কোষ করে হচ্ছে যে কোনো ধরনের অন্ধকার পরিস্থিতি বা কম আলো যেখানে থাকবে সেখানে রড কোষ কী করবে, দেখতে সাহায্য করবে। আর কোন কোষ কী করে, কোন কোষ করে হচ্ছে আমাদের চারিপাশে যত রকম লাইটস রয়েছে, কালারফুল লাইটস রয়েছে, সেইগুলোকে কী করে অ্যাবজর্ব করতে সাহায্য করে। মানে আমরা আমাদের চারিপাশে যে সমস্ত কালারিং জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সেইগুলো কার জন্য দেখতে পাচ্ছি না, এই কোন কোষের উপস্থিতিতেই দেখতে পাচ্ছি। বোঝা গেল? এইটা হলো আমাদের চোখ। এই ছবিটা যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি এখান থেকে 5 নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এখান থেকে এই যে ছবিটা আমি এতক্ষণ বোঝালাম, এখানে কার যে জিনিসপত্রগুলো কি কাজ করছে সেই সমস্ত যদি তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে তোমার যদি 5-এর কোয়েশ্চেন্স আসে যে চোখের সমস্ত অংশগুলি ব্যাখ্যা করো, তাহলে তুমি অনায়াসেই লিখে দিতে পারবে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের কি না চোখ। আচ্ছা, চোখ যখন স্টার্ট করেছি তাহলে এই যে এই লেন্সের কিছু সমস্যার জন্য আমাদের দুই রকম সাধারণত রোগ হয়। একটা হয় কি মায়োপিয়া, আর একটা হয় কি হাইপারমেট্রোপিয়া। তাহলে ফার্স্টেরটা কি বললাম, মায়োপিয়া, আর একটা কি হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়াটা কি জিনিস, মায়োপিয়া। আচ্ছা, তাহলে ফার্স্টে মুছে আমি বলি। কি বললাম ফার্স্টে,
রোগগুলো কি? মায়োপিয়া। মায়োপিয়াতে কি হয়, আমাদের নিকটের দৃষ্টি খুব ভালো থাকে। মায়োপিয়াতে কি হয়, আমাদের নিকটের দৃষ্টি খুব ভালো থাকে। কিন্তু আমরা দূরের কিছু দেখতে পাই না। কি হয়, দূরের দৃষ্টি দূরের দৃষ্টি কি হয় না, খারাপ হয়ে যায়। তখন আমাদের কি হয়, চশমা নিতে হয়। তো চশমায় কীরকম ধরনের লেন্স লাগাবে? চশমায় লেন্স লাগানো আমরা ভৌত বিজ্ঞানে কী পড়েছি, লেন্স কয় প্রকার হয়? লেন্স কয় প্রকার হয়? দু প্রকার হয়। কি? অবতল আর একটা কি, উত্তল। তাহলে আমাদের এইখানে কাজে লেগে গেল ভৌত বিজ্ঞানের জ্ঞান। তাহলে এখানে আমাদের চিকিৎসা কি করতে হবে? চিকিৎসা করতে হবে হচ্ছে অবতল দর্পণ। কিরম দর্পণ না, অবতল দর্পণ বলছে, অবতল লেন্স, অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার। চশমা ব্যবহার হলো। আরেকটা কি, আরেকটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। তাহলে হাইপার মেট্রোপিয়াটা কি? এটা হচ্ছে মায়োপিয়ার একদম উল্টো ভার্সান। এ কি করে যে ওর নিকটের দৃষ্টি ভালো থাকে, আর যে দূরের দৃষ্টি সেটা কি হয়ে যায় না, নিকটের দৃষ্টি খারাপ হয়ে যায়, আর দূরের দৃষ্টি কি হয়ে যায় না, ভালো থাকে। তাহলে এর কি হয়, নিকটের দৃষ্টি ভালো থাকে, নিকটের দৃষ্টি খারাপ হয়ে যায়, নিকট দৃষ্টি খারাপ হয়ে যায়, আর কি হয়, দূরের দৃষ্টি ভালো থাকে। দূরের দৃষ্টি কি হয় না, ভালো হয়ে যায়। আচ্ছা, তাহলে এর চিকিৎসা কি করে করতে হবে? এর চিকিৎসা করার জন্য কি দরকার? এর চিকিৎসা করার জন্য আমার দরকার হচ্ছে কি না, উত্তল লেন্স যুক্ত চশমা। উত্তল লেন্স যুক্ত চশমা। বোঝা গেল? তাহলে এইটুকু হলো কি আমাদের চোখ। আমরা ফার্স্টে কি দেখলাম, একদম ফার্স্টে আমরা নিউরন দেখলাম, নিউরনের পর স্নায়ু দেখলাম, স্নায়ুতন্ত্র দেখলাম, মস্তিষ্ক দেখলাম, এখন কি দেখলাম, চোখ দেখলাম। এরপরে কি দেখব? এরপরে দেখব হচ্ছে প্রতিবর্ত পথ। প্রতিবর্ত পথটা কি জিনিস? প্রতিবর্ত পথটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে যে সংজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই সমস্ত কিছু পড়লাম, এই সমস্ত কিছুর একটা কম্বিনেশান, বা আমাদের বডিতে সমস্ত রকম উদ্দীপনার কিভাবে প্রসেস হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো। তাহলে এটা আমাদের কি বললাম না, এটা হচ্ছে প্রতিবর্ত পথ। এটা কি না, এটা হচ্ছে প্রতিবর্ত পথ। প্রতিবর্ত পথ কেমনি দেখতে হয়? প্রতিবর্ত পথ দেখতে হয় হচ্ছে এরকম, এরকম হলো দেখতে। আচ্ছা, এর মাঝখানে একটা কি থাকে? এরকম ধরনের দেখতে হয়। এখানে থাকে হচ্ছে এরকম দেখতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এইখানে কি আসে, এইখানে একটা নিউরন বাইরে চলে আসে, এখানে একটা নিউরন বাইরে চলে আসে, আর এখান থেকে আরেকটা নিউরন বাইরে চলে আসে। আচ্ছা, এর দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে কি কে থাকে না, গ্রাহক থাকে, আরেকটার মধ্যে কে থাকে না, কারক থাকে। এটা কি, গ্রাহক থাকে, এটার মধ্যে কি, কারক থাকে। এটা কি বললাম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে আমরা মেন তিনটে জিনিস পেয়ে গেছি, যে গ্রাহক,
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কারক। আমি কি জানি, ফার্স্টে কোনো একটা উদ্দীপনা এসে আমার গ্রাহকের মধ্যে আসে, গ্রাহক থেকে কোথায় যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যে উদ্দীপনাটা তৈরি হয় সেটা কোথায় যায় না, সেটা যায় হচ্ছে কোথায় না কারকে। এবার গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কে নিয়ে যায়, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় হচ্ছে কে না সংজ্ঞাবহ নিউরন। আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে গ্রাহকের মধ্যে কে এই কারকের মধ্যে কে নিয়ে যায়, কারকের মধ্যে নিয়ে যায় হচ্ছে আজ্ঞাবহ নিউরন। তাহলে এই যে আমি নিউরনগুলো আঁকলাম, এই যে নিউরনগুলো আঁকলাম, এই নিউরনটা কি হবে, এটা এখানে কি হচ্ছে, গ্রাহক থেকে কোথায় যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আবার কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে না কারকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি সংজ্ঞাবহ নিউরন হওয়ার কথা, আর এটা কি আজ্ঞাবহ নিউরন হওয়ার কথা, আজ্ঞাবহ নিউরন হওয়ার কথা, হ্যাঁ হওয়ার কথা। আচ্ছা, এইটা কি বললাম আমি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কালার কি হয়, গ্রে, তাহলে এটাকে কি বলা হবে, ধূসর বস্তু, কি বলা হবে, ধূসর বস্তু। আর এর বাইরের যে স্ট্রাকচার, এর দুখানা কানও আছে, এই যে এমনি করে, এমনি দুখানা কানও আছে। তাহলে এই যে সাদা পোর্শনটা, এটা হচ্ছে কি ধূসর বস্তু, আর এটা কি হচ্ছে না শ্বেত বস্তু। বোঝা গেল? তাহলে এইখানে প্রতিবর্ত পথে আমি যদি ফ্লোটা দেখি, ফ্লো, তাহলে কি হবে, ফার্স্টে গ্রাহক আসবে, সেম আগের মতো গ্রাহক, গ্রাহক থেকে কে সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ থেকে কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কে আজ্ঞাবহ, আজ্ঞাবহ থেকে কে না কারক। তাহলে এটা হলো কি উদ্দীপনার ফ্লো চার্ট, কোথা দিয়ে কীভাবে কীরকম করে যাবে, হলো এটা। এবার প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত ক্রিয়া, এই প্রতিবর্ত পথটা কি করছে, প্রতিবর্ত পথটা বোঝাচ্ছে যে কিভাবে উদ্দীপনা আমাদের শরীরের মধ্যে ফ্লো করে আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। তাহলে এক ধরনের এটা কি হলো, একটা রিফ্লেক্স অ্যাকশান হলো, যে কোনো রকম কাজকর্ম করলে আমরা কীরকমভাবে তার প্রতিক্রিয়া দেখাবো। তাহলে এই প্রতিক্রিয়াকে দুরকম হওয়ার কথা, হ্যাঁ দুরকম হওয়ার কথা। কেন? কারণ এমন কিছু রিফ্লেক্স বা প্রতিবর্তক ক্রিয়া আমরা জন্ম থেকেই পেয়ে যাই। যেমন ধরো আমাদের নাকের মধ্যে যদি ধুলো ঢোকে, আমাদের কি ব্রেনের মধ্যে কোনো আলাদা রকম করে প্রসেস করতে হবে যে না আমার হাঁচি পাচ্ছে আমি হাঁচি দেবো এখনই একটা, হবে না, ওটা আপনি আপই হয়ে যাবে। কিন্তু এখন যদি আমাকে সাইকেল চালাতে বলে এবং আমি ছোটোবেলা থেকে কোনোদিন যদি সাইকেল না চালিয়ে থাকি, তাহলে কি আমি এখন সাইকেল চালাতে পারবো? পারবো না। তার জন্য আমাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চালাতে হবে রোজ সাইকেল, তারপরে গিয়ে কি করতে পারবো না আমি সাইকেলটা চালাতে পারবো। তাহলে এর ওপর বেস করে যে আমাকে ওটা শিখতে হচ্ছে কি হচ্ছে না, তার ওপর বেস করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলছি প্রতিবর্ত ক্রিয়া সাধারণত দু প্রকার। প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার না, দুই প্রকার। প্রতিবর্ত ক্রিয়া ক প্রকার, দু প্রকার। একটা হচ্ছে কি জন্মগত, আর এটা কি হচ্ছে অর্জিত। জন্মগত কি, জন্মগত প্রতিবর্তক ক্রিয়া হচ্ছে এমন এক ধরনের প্রতিবর্তক ক্রিয়া যেটা আমরা কি না একদম জন্ম থেকেই পেয়ে গিয়ে থাকি, তার জন্য আমাদের আলাদা করে কোনো কিছু শিখতে বা প্র্যাকটিস করতে কিছুই হয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমরা জন্ম থেকেই পেয়ে গিয়ে থাকি। যেমন এর এক্সাম্পল কি দেওয়া যায়, যেমন হচ্ছে হাঁচি, কাশি ইত্যাদি। আচ্ছা, আর আর অর্জিত কি বলা যায়, সাইকেল চালানো, গান গাওয়া, এই সমস্ত হলো তাহলে প্রতিবর্তক ক্রিয়া। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা গমনে। গমন কিভাবে হয়,
চলন এবং গমন। আমি কালকেই একদম প্রথমে বলেছিলাম যে চলন এবং গমন কী জিনিস। তাহলে চলন এবং গমনের কথা যদি আমি বলি, তাহলে চলন হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা নাড়ানো। আর গমন কি? গমন হচ্ছে কি না, হাত পা নাড়ানোর মাধ্যমে মানে চলনের মাধ্যমে সমগ্র দেহের সামগ্রিক স্থান পরিবর্তন। আচ্ছা, তাহলে চলন মানে কি? এক জায়গায় দাঁড়িয়ে থাকা, হাত পা নাড়ানো। হাত পা নাড়ানো। আর গমন মানে কি? সামগ্রিক স্থান পরিবর্তন। সামগ্রিক স্থান পরিবর্তন। এবার চলন গমন কার কার ক্ষেত্রে দেখা যায়? উদ্ভিদ চলন দেখায়, হ্যাঁ দেখায়। প্রাণী চলন দেখায়, হ্যাঁ দেখায়। উদ্ভিদ কি গমন দেখায়? যে উচ্চ শ্রেণীর প্রাণীরা থাকে, এই উচ্চ শ্রেণীর যে উদ্ভিদরা থাকে, তারা সাধারণত কি করে না, চলন এই গমন দেখায় না। তবে একদম নিম্ন শ্রেণীর প্রাণী যেমন হচ্ছে কি ক্লামাইডোমোনাস, ভলভক্স, এইগুলো যারা মেইনলি শৈবালের আন্ডারে পড়ে, তারা কি করে না, তারা চলনও দেখাতে পারে আবার গমনও দেখাতে পারে। তার মধ্যে দুখানা মেন ইম্পর্টেন্ট কি, মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে না, একটা হচ্ছে সিলিয়ারি গমন, আর একটা হচ্ছে কি ফ্ল্যাজেলার গমন। সিলিয়ার ফ্ল্যাজেলার মধ্যে মেন পার্থক্য হচ্ছে এদের সাইজ। আমি যদি এই একটা প্রাণীর কথা ধরি, এই যদি আমি ধরলাম এ প্রাণী, তাহলে এর যদি সিলিয়া থাকে, এ কীরকম দেখতে হবে? এরকম সারা বডিতে থাকতে পারে, ছোট 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 ছোট। এর ডাইরেকশন কি হবে না, সেম হবে। হলো। আবার যদি এই সেম প্রাণীটার ক্ষেত্রেই যদি ফ্ল্যাজেলা থাকে, তাহলে কি হতে পারে? হয় দু প্রান্তে থাকবে বা এক প্রান্তে থাকবে, কিন্তু এর সাইজ কি হবে? অনেক ছোট হবে। বোঝা গেল? এই ফ্ল্যাজেলার গমন কিভাবে হয়? এই ফ্ল্যাজেলার গমন হয় হচ্ছে, যদি এইটা বডি হয়, তাহলে একবার বডি এরকম যাবে, একবার এই দিক থেকে এই ডাইরেকশানে আসবে, আরেকবার এই দিক থেকে এই ডাইরেকশানে আসবে। বোঝা গেল? আর সিলিয়ার কিভাবে হবে? সিলিয়ার হবে হচ্ছে এরম করে যাচ্ছে, আবার এমনি করে আসছে, অনেকটা সেমই, কিন্তু এদের যেহেতু স্ট্রাকচার আর পজিশানগুলো আলাদা, তাই দুখানা ক্ষেত্রে আলাদা আলাদা মুভমেন্ট হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আসি হচ্ছে মাছের গমন। মাছ কিভাবে গমন করে? হলো। মাছের গমন কি? মাছের স্ট্রাকচার কীরকম? এমনি ছোটোবেলা দিয়ে আমরা এরকম করে আঁকতে শিখেছি মাছের এমনি স্ট্রাকচার। আচ্ছা, এইখানে কি থাকে? একটা ছোট কাঁটা থাকে। এই কাঁটার চারিদিকে কি থাকে? এরকম ভি আকৃতির কোষ বা পেশি থাকে, এমনি এমনি দেখতে। এগুলোকে কি বলা হয় না, মায়োটাম পেশি। কি বলা হয়? মায়োটম পেশি। এই মায়োটম পেশিগুলো কি করে না, যখন মাছ জলের মধ্যে দিয়ে মুভ করে, তখন জলের যে কিভাবে কোথায় কিভাবে যে ডিরেকশান চেঞ্জ হবে বা ওর স্পিড কেমনি থাকবে, সেই সমস্ত কিছুই কি হয় না, এই মায়োটম পেশি কন্ট্রোল করে। আচ্ছা, আবার কি হয়, মাছের দু রকম পাখনা থাকে, একটা পিঠের মধ্যে থাকে, একটা লেজের দিকে থাকে। আর এই যে ইয়েটা থাকে, যে পাখনাটা থাকে, এ কি করে হচ্ছে না, গতিবেগ নিয়ন্ত্রণ করে। আর লেজের পাখনা কি করে? লেজের পাখনা করে হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করে, ডাইরেকশন কন্ট্রোল করে। মানে মাছ কোন দিকে যাবে সেটা কে কন্ট্রোল করে না,
লেজের যে পাখনা আর বুকের যে পাখনা বা পিঠের যে পাখনা ও কী করে না, ও যে কোনো একটা স্থির জায়গায় ভেসে থাকতে সাহায্য করে, বা সাধারণ কথা বলতে ওটা কী করে না, গতি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের মেন পোর্শন, যেটা হচ্ছে চলন গমনের মধ্যে আসে। মেন পোর্শন কী কী না, ফার্স্ট হলো আমাদের সিলিয়ারি গমন, ফ্ল্যাজেলার গমন, মাছের মুভমেন্ট। এই যে তিনখানা জিনিস হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে। আর আজকের ভিডিও তার জন্য এইটুকুই। তোমরা ভালো করে এই জিনিসটা রিভিশন করো, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যাপ্টারটার ওপর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং পিওয়াইকিউ রয়েছে সেইগুলো নিয়ে একটা কমপ্লিট ভিডিও তোমাদের জন্য আসবে। তোমরা যদি এই জিনিসটা পড়ে নেওয়ার পর, রিভিশন করার পর, ওই যে প্র্যাকটিস সেশনটা তোমরা যদি অ্যাটেন্ড করো, তাহলে সব থেকে বেনিফিট তোমাদের হবে। কারণ ওই যে কোয়েশ্চেন্সগুলো আমরা প্র্যাকটিস করব, ওই কোয়েশ্চেন্সগুলো থেকেই মাধ্যমিকে কোয়েশ্চেন আসে, এবং আগের বছরগুলোতেও এসেছে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিও এইটুকুই। তোমরা অবশ্যই, যদি ভালো লাগে, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ।